বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ এখানে আমাকে অনেকগুলি প্রোগ্রাম দিয়েছেন, যার ভিতরে আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এখানে আমার ওই যে মুক্তিযুদ্ধের সনদ এবং যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢুকেছিল ওই সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময় এই যে বনগা বেনাপোল যে রণাঙ্গন 26 নম্বর পিলার এবং হাকন নদীর মাঝখান দিয়ে এই যে ল্যান্ড ট্যাঙ্কার বাংলাদেশে প্রবেশ করে, অতঃপর তো যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমরা ওই দিন এই আমার পিছনের যে জাতীয় পতাকা এইটা নিয়ে স্লোগান দিতে দিতে বাংলাদেশে আসি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইটি আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সনদ। 8 নম্বর সেক্টর, আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব। আমার বয়সটা তখন 9 থেকে 10 বছর। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি হওয়ার সুবাদে এবং এই যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো প্রবেশ করে যে জমিটি, যে জীবন গাছটি, লাইফ ট্রি, এটি আমার নানার, এখন আমাদের। এই সুবাদেই আর কি আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ঘুমাইতাম এবং ওই যে দিনের বেলায় এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা করতাম। গাছে উঠে খান সেনাদের জিপ গাড়ি রাজাকার খবর আদি সংগ্রহের জন্য ওই মেজর মঞ্জু সাহেব বাইনোকুলার দিয়েছিলেন। আমি সেই গাছে উঠে দেখার সময় মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, শব্দ দূষণে গাছে বেঁধে থাকি। ওই থেকে নিয়ে অদ্যবধি আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমি বাংলাদেশে মিলিটারিদের হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন। আমার বড় ছেলেটা মিলিটারির ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া সোনোলজিস্ট, আমার ছেলেটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এই যে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ দাওরা হাদিস MA পাস। বর্তমানে আমার এই যে গ্রাজুয়েট গ্রুপ এবং দি ডেইলি নিউজ স্টার www.newsstar.com এর এক্সিকিউটিভ এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এগুলো কেন দেখাচ্ছি? ইতিমধ্যে তো আমাকে 7 আগস্ট 2024 আমার আমার এই বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এবং ভবনটি নিউজ স্টার ভবন আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদারের নামে আমি এই ভবনটি দিয়ে দিয়েছি আর কি। এই জন্যই পরিস্থিতিটা বলছি। আমাকে এখানে এসে ওই তৃতীয় পক্ষ আপনি এই ছবি নামিয়েই ফেললো, খুলে ফেললো, ছিঁড়ে ফেললো, আমাকে হেনস্থা করলো। এরপরে আপনি মুক্তিযোদ্ধা নাকি, আপনি জয় বাংলা বলেন কেন, আপনি এখান থেকে বন্ধ না করলে আপনাকে আমরা মেরে ফেলার জন্য এসেছি। যাই হোক, ওই মুহূর্তে আমার এই মহল্লার লোকজন শোরগোলের ইয়েতে আমাকে এই এখান থেকে রিকভারি করে নিয়ে যায় আর কি। আমার এই স্টুডিও সেই থেকে বন্ধ ছিল। মাননীয় উচ্চতর আদালত যখন এইটা মাননীয় উচ্চতর আদালতের এখন যিনি প্রধান বিচারপতি, আমার এই NSTV টেবিল থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাকে সাধুবাদটা জানাই। যখন বললেন এখানটাই মুক্তিযোদ্ধাদের নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো মন্তব্যটা চলবে না, সেই থেকে আমি আবার অফিসটা খুলছি এবং আমার প্রোগ্রাম আদি করছি আর কি। আমার এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর যে লিখিত আবেদন 29 আগস্ট 2024 সেইটি এখন আবার এখানে উপস্থাপন করছি।
1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযোদ্ধা। আমার একটি ছোট ভাইও আমার হাতের ওপরে 1971 সালের মুক্তিযুদ্ধে মারা যায়। সেই 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখন আমাদের যে মূল প্রোগ্রাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাদের এখানে ছোট ছোট করে 5টি বা তার অধিক অনুষ্ঠান দিয়ে থাকেন। আজ শুরুতেই আমাদের যে অনুষ্ঠান, জুমাবারের অনুষ্ঠান, আজ আমি এখানে ওই যে তাবলিকের ওপরে গত জুমায় আমি বলেছিলাম তাবলিক মানেই বিদায় হজ, বিদায় হজ মানেই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 34 পয়েন্টের যেটা ভাষণ বা বয়ান বা বাণী মহান পাক রাব্বুল আলামিনের কবুল করে নেওয়ার 34 নম্বর মায়েদাতে এসছে। হ্যাঁ, সকল কিছুই গ্রহণ করে নিলাম এবং আজ থেকে আর কি এই যে তোমার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম এটাও হালাল করে নিলাম। তো সেই তাবলিগ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানটাই কোনো গ্রুপ নাই, আমি এখান থেকে আজ আবার সেই মহান পাক রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের সহিত আমি নিবেদন করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আজ এই যে হেফাজতি মামুনুল হক আর কি একটা প্রোগ্রাম করবেন, আমি রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এখান থেকে আমাদের এই গ্রুপ, এই যে 7 গ্রুপ এবং জুবাইর গ্রুপ, এদেরকে হেদায়েত দান করুন রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমার নানা বাড়ি সাদিপুর গ্রামে, মার্কাজ মসজিদ তাবলিকের আমাদের প্রতিষ্ঠা করা গোলদার বাড়ি জামে মসজিদ, যেটা এয়ার কন্ডিশন সমৃদ্ধ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। এই মসজিদের আমি ডিজাইনার, আমি প্রধান মোতোয়াল্লি এবং আমাদের এই গোলদার সিটি জামে মসজিদ বেনাপোল, এখানে তাবলিকের জমাতটা যায়। আমাদের পরিবারে আমার নানা হজ করেছে এখন থেকে 80 বছর পূর্বে। আমার মা বাবাও এখানে 40 বর্ষ ঊর্ধ্বকাল আগে এই যে হজ, আমি নিজেও আর কি 1 দশক পূর্বে এবং একাধিকবার ওই সেই আল্লাহর ঘর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারা করেছি। তো এখান থেকে সৌদি আরব থেকে এই পর্যন্ত ভারতে যেখান থেকে তাবলিকের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটাই হচ্ছে এই যে রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত পাক কালাম এবং হাদিস জারি থাকবে এবং সময়ে সময়ে আল্লাহওয়ালারা, পীর মাশায়েখরা, পীর অর্থাৎ শিক্ষক, যারা ইসলামিক লাইনের হাদিস কুরআনের শিক্ষক তারাই পীর। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি এখন এই যে পীর বা শিক্ষক আর কি, আমি কোনো মুরিদ করি না। আমরা যারা আছি আমি সহ আমরা মাঝে মাঝে আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের এই ভাষণ যেটা আর কি, এটা তো বুখারী শরীফ হাদিস আমার প্রকাশনার, আমি অথেন্টিকেটর, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব। এতে বিদায় হজ যেটা ভিতরে আছে সন্নিবেশিত, আমি আর কি এই বইটিরও এই যে আপনার এডিটর। তো এই জায়গাটাই এখন আমার যে উপস্থাপনা, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে তাবলিগকে এক করে দিন, মাওলানা জুবায়ের, মাওলানা সাদকে হেদায়েত দান করুন। আমিন। এখনকার যে প্রোগ্রাম আমাদের এই যে রাজনীতির ফ্যাসিবাদের জন্ম এবং বাংলাদেশের সরকার ও এই রাজনৈতিক অবস্থা, আমাদের এই দেশের মানুষ এই যে এখন যিনি সংবিধান সংশোধন কমিটির এই উনি কমিশনার হয়েছেন আলী রিয়াজ মহোদয়, ইনি কিন্তু গণতন্ত্রের ওপর পড়েন নাই, সংবিধানের ওপরে পড়েন নাই, ধর্মীয় মূল্যবোধের ওপরে পড়েন নাই। 1971 সালের মুক্তিযুদ্ধের যে বইগুলো লেখা হয়েছে, যে 1972 সালের 16 ডিসেম্বর সংবিধান এক্সিকিউশন পাই, এটা উনি পড়েন নাই। উনি একটি ছোটোখাটো শিক্ষা প্রতিষ্ঠানে আমেরিকাতে শিক্ষকতা করেন, লেখাপড়াটা করেছেন MSS, LLBও করেন নাই। আমি যেমন 1988 সাল হতে মাননীয় উচ্চতর আদালতের এই যে
আমি রাজস্ব মামলা করে থাকি। 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলন থেকে ডেমোক্রেটিক বাংলাদেশ আমি যার উপরে লেকচারটা দিয়েছি ইতিপূর্বে, এখান থেকে আবারও আমি সেইটাই উপস্থাপনা করছি। যারা লেখাপড়া করেন নাই, গণতন্ত্র চর্চা করেন নাই, উঠে একটা জায়গায় বসে গেছেন, তারা কোনো সম্মানই নেবেন না। আমাদের এই সম্মানীর টাকাটা কমিশনারগণ যারা উপদেষ্টা হয়েও তার নিজের ব্যবসা পরিচালনা করছে, আমাদের 18 কোটি জনগণের এই টাকাটা আপনারা নেবেন না। সবাই যদি সবাইটা নিয়ে নেন, আমারটা কিন্তু আমি দেব না। আমি যেমন গণভবনের 18 কোটি জনগণের একজন হিসাবে আমার একটা অংশ আছে। ওখানে যেটাই 24 গণ আন্দোলনে যাই হোক না কেন, তার জন্য আলাদা করে, যেমন আমাদের শহীদ মিনার আছে, ওই যে সাভার স্মৃতিসৌধ আছে 24 গণ আন্দোলনের, এইরকম একটা করার জন্যে তাদের ওই যে দান করার জন্যে অফিসটাও এই যে করে নিক তারা। গণভবনের এখানটাই অন্য কিছু করলে আমার অংশ বা আমার হিস্সা আমি ছাড় দিব না। এখানে সেই আমি 1996 সাল থেকে এই পর্যন্ত 5 বার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছি। 1996 সালে যশোর 1 হতে আমার জামানত বেঁচে ছিল। আমাদের এই দেশের মানুষ খুব মজার ব্যাপার, ফ্যাসিজম, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ, স্বৈরাচার, খলিফাতান্ত্রিক গণতন্ত্র কোনোটাই অবগত না। আমি বিগত 1991 সাল থেকে বহু অনুষ্ঠান করেছি এবং দেশ বিদেশে গণতন্ত্রের ওপর লেকচারটা দিয়ে বেড়াই। এবং এখান থেকে বলছি, আপনাদের যাদের গণতন্ত্র জানার বুঝার শিকার দরকার আছে, আপনারা আমার এই www.dailynewsstar.com-এ আপনাদের করবেন। আমার এই যে নিউজ স্টার ভবন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, আমি সম্পাদক এম শাহজাহান আলী গোলদার, আমার সাথে যোগাযোগ করবেন। গণতন্ত্রটা নিয়ে, ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ সৌদি আরবের গণতন্ত্র নিয়ে, এগুলো নিয়ে আপনারা তামাশাটা করবেন না। একমাত্রই আর কি ফ্যাসিজম, ফ্যাসিবাদের সাময়িক সময়ের একটি শহরের যেটা এই রাজা ছিলেন, সে হলো ইটালির মুসোলিনি। ইটালিতে তখন আর কি ওই রোম শহরটাই একজন রাজার আন্ডারে শাসিত হতো। মুসোলিনি তার দরবারে, ওই রাজার দরবারে একটি চাকরি নেয় প্রথমে, তার ওই সেনাবহরে। এরপরে আর কি সেই রাজাকে বিতাড়িত করে মুসোলিনি ওখানে জামাত ইসলামের এই যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখন যেরকম এই যে জাসদ করা জামাত ইসলামের সভাপতি শফিকুর রহমান, এই রকমটা আর কি মুসোলিনি তখন ওই সেই রাজাকে নিধন করে ওই যে রোমের এই দায়িত্ব, প্রথম তো রাজা হন, এরপরে আর কি স্বঘোষিত এই মুসোলিনি চেষ্টা করেছিল আর কি। সে মুসোলিনি ছিল ব্যক্তি ফ্যাসিস্ট, ব্যক্তিগত ফ্যাসিবাদের মাধ্যম দিয়ে সে ওই রোম শহরটাকে, ইটালিটাকে না শাসন করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণ যখন বুঝে ফেললেন আমাদের নাম করে আন্দোলন করে এই যে ক্ষমতাটা নিয়েছেন, তখন আর কি সেই মুসোলিনিকে আর কি ওই রোম শহরের একেবারে মেন ডাউন টাউনে আর কি, এবং তার পরিবার পরিজন সহ উল্টা করে ঝুলাইয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ জনগণ মুসোলিনিকে ওখানে কতল করেন। অতঃপর আর কি সেই রাজা আবারও তার ওই অর্থাৎ ইটালি বা রোমের সেই রাজা হন। তো এই জায়গায় ফ্যাসিবাদের সাথে পৃথিবীর কোনো দেশে কখনো সরকারকেও পরিচালনা করে নাই, ঐক্যবদ্ধও না। তবে আমেরিকান ডেমোক্রেসি, গ্রেট ব্রিটেনের অলিখিত ডেমোক্রেসি, এর ওপরেই বিশ্বটা এই বহমান আর কি। তো এই জায়গাটাই আর কি 2024 গণ আন্দোলন নাকি এটা অভ্যুত্থান, যেহেতু যেভাবে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার পরিচালিত হচ্ছে, এটা ছিল গণ অভ্যুত্থান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা হলো বাংলাদেশের সংবিধান, যেটা 1972-এ 16ই ডিসেম্বর এক্সিকিউশন পায়। এরপরে বহুবার অর্থাৎ 15 বারের অধিক কাটাছিড়া হয়েছে। সেই সংবিধানের আওতায় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকার পরিচালনা করছে, এখন এই সরকারটা পরিচালিত হচ্ছে সাংবিধানিকভাবে এবং বাংলাদেশের সংবিধানের আন্ডারে।
বর্তমানে আর কি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের মালিককে? বাংলাদেশ রাষ্ট্রের মালিক বর্তমান যিনি রাষ্ট্রপতি। এই জায়গাটায় আমি 2024 গণ আন্দোলনে ছাত্র জনতার যে কমিটমেন্ট, সেইটার ওপরেই আর কি, যাতে করে কমিশনারগণ এবং উপদেষ্টাগণ যদি তাদের উপদেষ্টা দিতে না পারেন, যদি না বুঝতে পারেন, এখান থেকে সরে পড়েন। আর তা না হলে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, খন্দকার, মুস্তাক, এরশাদ, এদের যা হয়েছে এর থেকে অধিকতর হবে। কিন্তু আপনারা যারা উপদেষ্টা এই জায়গাটায় আছেন, নিজের মন গড়া কথা বলছেন। আর এখানটার এই যে বাচ্চা ছেলে পিলে যারা, মাহফুজ আলম, এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই শফিকুল আলম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এইটা বাবারা তোমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছো, সেই কমিটমেন্টের প্রতিফলন আমি দেখতে চাই। 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে খুন করতে বলা হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি আবেদন করেছি, তার কথার উপর প্রেক্ষিতে কোনো আলোচনাটা নাই, কথাবার্তা নাই আমার। আর আমি তো 1971 সালের ওই যে আগস্ট মাসে গাছে বেঁধেছিলাম শব্দ দূষণে, আল্লাহ বাঁচিয়েছে। এরপর কোভিড আক্রান্ত হয়ে 2021 সালেও এই সিএমএইচে আমি আইসিইউ সহ বর্তমানেও চিকিৎসা দিই। আমার এখান থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে আমি বলতে দিতেই হবে, আমি বলেই যাব আর কি। এই ভবনটি ছিল আমার, এখন আমি আমার ছেলে যে এই 2024-এর গণ আন্দোলনে আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার নাতি ছেলে সুলাইমান যিনি মামুনুল হকের অন্যতম আর কি এই যে মাদ্রাসার ছাত্র সুলাইমান, এরাও গণ আন্দোলনের কিন্তু হিস্সাদার, অথচ এরা এখন কোনো চিনে নাই। তো এই জায়গাটায় আমি উপস্থাপনা করছি, বাবারে তোমাদের কমিটমেন্টের উপরে থাকো, সেই তোমাদের কি বাংলা হবে বা তোমাদের প্রোক্লেমেশন কি হবে, এগুলো সব ঠিকঠাক করে এক সময় একই দিনে আমাদের বিভ্রান্ত করো না। যেহেতু শাহাবুদ্দিন সাহেব 90 দিনে ভোট দিয়েছিল, তোমাদের এখানে প্রায় 150 দিন পেরিয়ে গেছে, তোমরা ভোটের ব্যবস্থাটা করো, আমরা যাতে ভোট দিতে পারি। এখন এখানটায় আমাদের যে প্রোগ্রাম, এখানে 1972 থেকে 2024, আমি 1972 থেকে, আমরা তো সেই 10 জানুয়ারি 1972 আমাদের আর দেশে আসা হয় নাই, আমরা ফেব্রুয়ারি 22, 1972 বাংলাদেশে আসি। তো সেখান থেকে এই পর্যন্ত আর কি যে সরকার ব্যবস্থায় খন্দকার, মুস্তাক, এরপরে অনেকগুলো সরকার, তারপরে হচ্ছে জিয়াউর রহমানের সরকার, এরপরে এরশাদের সরকার, আবারও বেগম খালেদা জিয়ার সরকার, এরপর শেখ হাসিনার সরকার। 2071 থেকে মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত দেখেছি আমি প্রত্যেকটা আন্দোলন, গণ আন্দোলন থেকে নিকে অংশগ্রহণ করেছি। এরশাদ বিরোধী যে আন্দোলনের সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, 1987 সাল থেকে অদ্যাবধি আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। যে গণতন্ত্র আমেরিকা সহ পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি গণতন্ত্র গবেষণার জন্য। এখন এখানে গণতন্ত্রের রাজনীতি বা ফ্যাসিবাদ, এটা তো বললাম। এখানে আজ আমাদের সময় আর মোটেই নাই। আমি এখানে আজ জুমাবারের শুক্রবারের অনুষ্ঠানের যে ডেইলি ভিউজের আজকে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার পত্রিকায় আমাদের এই সংখ্যায় একটি এই যে বিজ্ঞাপন আছে আর কি, টেন্ডার। দৈনিক ইত্তেফাক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। লন্ডনের হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, প্রায় সর্বক্ষণ পাশে থাকছেন ছেলে তারেক রহমান। আমি এই বেগম খালেদা জিয়ার সেই জেলখানা থেকে নিয়ে এই চিকিৎসা যাওয়ার আগেও দোয়া করেছি, ইস্তেগফার দোয়াটা করি। এখনো আমি খুব সময় কম, তারপরেও ইস্তেগফার দোয়াটার অনুষ্ঠান করেই প্রোগ্রাম শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে দ্রুতলয়ে সুস্থ করে দিন, সুস্থ হয়ে দেশে ফিরে এসে যাতে করে রাজনীতি করে গণতন্ত্রটাকে, দেশটাকে, ধর্মীয় মূল্যবোধটাকে, আমাদেরকে, বাংলাদেশের 18 কোটি জনগণকে যাতে একটি গাইডলাইন সম্পন্ন রাজনীতি উপহার দিতে পারেন, সেই রকমটা সার্বিক সুস্থতা দান করুন বেগম খালেদা জিয়াকে। আমিন রাব্বুল আলামিন। আমাদের
আমার এই দোয়া আমি সারা বিশ্বের সকল মুসলিম উম্মার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড সতর্কতায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।